আচ্ছা, আমি স্টার্ট করছি। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা তাহলে মেসেজ বক্সে বলো, কেননা কোনো টেকনিক্যাল এররের জন্য আমি শুনতে পাচ্ছি না কোনো কথা। উম, তাহলে আমি শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, স্লাইডটা শেয়ার হয়েছে কিনা একটুখানি বলো প্লিজ সবাই মেসেজে, তোমরা দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, দেখো তাহলে আজকে তোমাদেরকে আমি পড়াবো যে এফেক্টস অফ কুকিং। ঠিক আছে? মানে কি, কোনো একখানা রান্নার জন্য আমাদের কোনো একখানা খাবারের উপরে কি কি এফেক্ট করতে পারে সেটা আজকে আমরা বলবো। দেখো, সবার আগে রয়েছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কি বলা হয়েছে, যে আমাদের এই কুকিং জিনিসটা কি। কুকিং মানে কি, কোনো একখানা ফুডের উপরে কন্ট্রোলড অ্যামাউন্ট অফ হিট অ্যাপ্লাই করব। তার জন্য কি হবে, সেটা সহজেই ডাইজেস্টেবল হবে, সেফ হবে আর প্যালাটেবল হবে। এবার ডাইজেস্টেবল কেন হয় সেগুলো আমরা আগের থেকেই পড়ে এসেছি, যে বিএসসি এমএসসি তে, যে যে কোনো খাবারের উপরে যখন নির্দিষ্ট অ্যামাউন্ট অফ হিট আমরা দেব, তখন সেই টার্সিয়ারি যে স্ট্রাকচার গুলো সেগুলো ভেঙে যায়, দিয়ে সেগুলো অনেকটা সিম্পল ফর্মে চলে আসে, যেগুলো আমরা ডাইজেস্ট করতে ইজি হয়। আচ্ছা, এটার তাহলে কি কি অবজেক্টিভস হতে পারে। একটা হলো সেফটি ইমপ্রুভমেন্ট করে, তারপরে আমাদের যে ডাইজেস্টিবিলিটি আর যে নিউট্রিয়েন্টের অ্যাভেলেবিলিটি সেগুলোকে বাড়িয়ে দেয়। সেগুলো কি করে করে আস্তে আস্তে আমি সব বলবো। এরপরে দেখো কি হচ্ছে, প্যালাটেবিলিটি এবং ফ্লেভারটাকে বাড়ায়। তাছাড়াও কি, বিভিন্ন যে অ্যান্টি নিউট্রিয়েন্টস সেইগুলোকে কমায়, যে সেলফ লাইফ আর কনভেনিয়েন্স সেটাকে বাড়াচ্ছে, আর কালচারাল স্যাটিসফ্যাকশন দিচ্ছে। এর মধ্যে তাহলে কি কি জানার রয়েছে, ডাইজেস্টিবিলিটিটা কি করে বাড়ছে, ফুড অ্যাভেলেবিলিটিটা কি করে বাড়ছে, আর তাছাড়া কি অ্যান্টি নিউট্রিয়েন্ট গুলো কি করে নষ্ট হচ্ছে। আমরা আগেই দেখেছি যে অ্যান্টি নিউট্রিয়েন্ট মানে কি। তাহলে সবার আগে আমাদের জানতে হবে যে অ্যান্টি নিউট্রিয়েন্ট কথাটা দিয়ে কি বোঝাচ্ছে। অ্যান্টি নিউট্রিয়েন্টে অ্যান্টি কথাটার অর্থ কি, যে কোনো কিছুর বিরুদ্ধে। আর এইখানে যদি আমরা দেখি নিউট্রিয়েন্ট মানে যে বিভিন্ন ভিটামিনস মিনারেলস গুলো রয়েছে সেগুলোকেই মেনলি বোঝাচ্ছে। মানে যেই সমস্ত কম্পোনেন্ট গুলো আমাদের যে নর্মাল নিউট্রিয়েন্টস গুলো থাকে, মেনলি ভিটামিন মিনারেলস, এইগুলোকে কোনো আমাদের শরীরের ভিতরে অ্যাবজর্ব করতে দেয় না বা কাজ করতে দেয় না, সেগুলোকে বলা হয় অ্যান্টি নিউট্রিয়েন্ট। এবার আমরা যখন কোনো একখানা খাবারকে রান্না করব একটা প্রপার অ্যামাউন্ট অফ হিট দিয়ে, তখন কি হবে, ওই হিটটার জন্য আমাদের যে অ্যান্টি নিউট্রিয়েন্ট গুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। তাহলে কি হবে, আমাদের যে ভালো নিউট্রিয়েন্টস গুলো ছিল মানে ভিটামিনস মিনারেলস গুলো, সেগুলো আমাদের শরীরে অ্যাবজর্ব করতে পারবে। বুঝলাম। এরপরে এটা কি আসছে, ফিজিকো কেমিক্যাল বেসিস অফ কুকিং। এখানে ফিজিকো কেমিক্যাল কথার অর্থটা কি সেটা আগে জানতে হবে। ফিজিকো কথার মানে কি বোঝাচ্ছে, ফিজিক্যাল। আর কেমিক্যাল বলতে কেমিক্যাল বোঝাচ্ছে। তার মানে কুকিং এর জন্য কোন একখানা খাবারের মধ্যে বা খাদ্যের মধ্যে যে ফিজিক্যাল এন্ড কেমিক্যাল চেঞ্জেস হচ্ছে, সেটাকে বলবো ফিজিকো কেমিক্যাল বেসিস। তাহলে কি কি হয়, ডিন্যাচুরেশন হয়। ডিন্যাচুরেশন মানে কি, সাধারণত আমরা প্রোটিনের ক্ষেত্রে এটা আমরা আগে দেখেছি। ডিন্যাচুরেশন মানে কি, কোনো একখানা প্রোটিন সেটা স্ট্রাকচারটা অনেক কমপ্লেক্স হয়, মানে নাই টার্সিয়ারি নাই কোয়াটারনারি স্ট্রাকচার থাকে, সেই জিনিসটা নষ্ট হয়ে যায় যখন আমরা হিট দিই। সেই প্রসেসটাকে বলা হচ্ছে হলো ডিন্যাচুরেশন। এরপরে হলো হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস কি, একটা প্রসেস যেটার মাধ্যমে জলের উপস্থিতিতে কোনো একখানা ম্যাক্রো মলিকিউলকে ভেঙে ছোট ছোট অংশে বিভক্ত হয়। এরপরে বিভিন্ন অক্সিডেশন রিঅ্যাকশন রিডাকশন রিঅ্যাকশন হচ্ছে। এরপরে কি হচ্ছে, জিলাটিনাইজেশন হচ্ছে এবং সলিউবিলাইজেশন হচ্ছে। জিলাটিনাইজেশন সাধারণত কাদের হয়, স্টার্চের। আর সলিউবল কারা হয়ে যাচ্ছে, ফাইবাররা। এছাড়াও কি হচ্ছে, পলিমারাইজেশন হচ্ছে, মানে ফ্যাটকে যখন আমরা বারবার হিট করতে থাকবো, তখন সেটা পলিমারাইজ হয়ে যায়, আর তখন সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক হয়। মাথায় রাখতে হবে, কুকিং যেমন কিছু কিছু ক্ষেত্রে আমাদের শরীরের উপকারও করে,
তেমন কিছু কিছু ক্ষেত্রে আমাদের আবার খারাপও করে ফেলে যখন আমরা সেটা ভুল উপায়ে রান্না করছি। ঠিক আছে? তাছাড়াও বিভিন্ন ব্রাউনিং রিয়াকশনস হয়, যেমন মেলার্ড রিয়াকশন, ক্যারামেলাইজেশন। ঠিক আছে? এইবার দেখো এখানে লেখা কি রয়েছে, গুড এফেক্টস অফ কুকিং। তাহলে সবার আগে কুকিং হওয়ার জন্য আমাদের যা যা সুবিধা হতে পারে সেই জিনিসগুলো এখানে লেখা আছে। ঠিক আছে? দেখো প্রথমে হলো নিউট্রিশনাল ইমপ্রুভমেন্ট। আমরা যদি কোনো একখানা খাবারকে রান্না করি, তাহলে একটা প্রপার অ্যামাউন্ট অফ হিট যখন আমি খাবারটার উপরে দিচ্ছি, তখন কি বললাম যে টারশিয়ারি বা কোয়াটারনারি যে স্ট্রাকচার গুলো থাকে সেগুলো তো অনেক কমপ্লেক্স হয়, সেগুলো ডাইজেশন করা আমাদের পক্ষে অনেকটা টাফ হয়ে যায়। কিন্তু যখন আমরা কুক করছি, সেই টারশিয়ারি যে কমপ্লেক্সটা মানে স্ট্রাকচারটা, সেটা ভেঙে গিয়ে অনেকটা সিম্পল ফর্মে চলে আসে। সেটা আমাদের কি হয়, সহজে আমরা ডাইজেশন করতে পারি এবং অ্যাবজর্পশন করতে পারি। বুঝলাম? তাহলে এইভাবে যে নিউট্রিয়েন্টের অ্যাভেলেবিলিটিটা সেটাও আমাদের বেড়ে গেল। ২ নাম্বার কি? রিডাকশন অফ অ্যান্টি নিউট্রিয়েন্টস। আমি কি বললাম, কিছু কিছু জিনিস রয়েছে বা কম্পোনেন্ট রয়েছে সেগুলোকে আমরা অ্যান্টি নিউট্রিয়েন্টস বলি। অ্যান্টি কথার অর্থ বিরুদ্ধে, আর নিউট্রিয়েন্টস মানে এই যে ভিটামিন মিনারেলস এগুলো। তাহলে এই জিনিসগুলোর কাজে যারা বাধা দেয় তারা হলো অ্যান্টি নিউট্রিয়েন্টস। সেইগুলো অনেক সময় কি হয়, এই যে কাঁচা সবজি বা কোনো হোল গ্রেন বা ডাল এগুলোতে উপস্থিত থাকে। এবার এইগুলোকে যখন আমরা কাঁচা কাঁচা খেয়ে নেব, তখন কি হবে, আমাদের যেই ভিটামিন বা মিনারেলস গুলো সেগুলো ঠিকঠাক ভাবে অ্যাবজর্ব হতে পারবে না। কেন? এই অ্যান্টি নিউট্রিয়েন্টস গুলো এই যে ভিটামিন এবং মিনারেলস গুলোর সাথে একটা বন্ড ফর্ম করে রাখে, দিয়ে কি করে ওই ভিটামিনস এবং মিনারেলস গুলোকে আমাদের ইন্টেস্টাইনের মধ্যে অ্যাবজর্ব হতে দেয় না। তাহলে কি অ্যান্টি নিউট্রিয়েন্টস হলো একটা খারাপ জিনিস। এই খারাপ জিনিসটাকে তাহলে আমি কিভাবে কমাতে পারবো? প্রপার অ্যামাউন্ট অফ হিট দিয়ে রান্না করার মাধ্যমে। বুঝলাম? এরপরে কি রয়েছে, ডিস্ট্রাকশন অফ প্যাথোজেন। ও যে একটা হাই টেম্পারেচারের জন্য অনেক ব্যাকটেরিয়া, ভাইরাস এবং প্যারাসাইট গুলো কিল হয়ে যায়, ফলে সেটা আমাদের শরীরের পক্ষে অনেকটা বেটার হয়। এরপরে কি হচ্ছে, বিভিন্ন ফ্লেভার এবং যে অ্যাপিয়ারেন্স সেগুলোকে বাড়ায়। আমরা জানি কোনো একখানা খাবার রান্না করলে তার অ্যারোমা, যে টেস্ট, কালার, টেক্সচার এগুলো অনেক ভালো হয় এবং সেগুলো আমাদের আরো বেশি প্যালাটেবল হয়ে যায়। এরপরে কি আছে, ডিটক্সিফিকেশন। মানে কি, অনেক সময় আমরা যদি হিট প্রয়োগ করি তাহলে কি হয়, অনেক সময় যে টক্সিন গুলো থাকে সেই জিনিসগুলোও কিন্তু রিমুভ হয়ে যায়। এরপরে কি আছে, প্রলংগেশন অফ সেলফ লাইফ। আমরা বেশিরভাগ সময়ই দেখেছি কিন্তু যে কোনো একখানা খাবারকে রান্না করলে সেই জিনিসটার যে শেলফ লাইফটা অনেকটা বেড়ে যায়। শেলফ লাইফ মানে কি, তাহলে সেটা আগে জানতে হবে। শেলফ লাইফ মানে হলো কোনো একখানা খাবার কতদিন ভালো থাকছে। তাহলে আমি যদি এখন একটা কাঁচা দুধকে রেখে দিই, যেটা আমাদের ঘোষ দেয়, সেটা দেখবো বেশি দিন ভালো থাকে না। কিন্তু সেই দুধটাই যখন পাস্তুরাইজড হয়ে প্যাকেট করে আমাদের কাছে আসে, সেটা কিন্তু অনেক বেশি দিন ভালো থাকে। তাহলে কি, এই যে ক্যানিং বা পাস্তুরাইজেশন এইগুলোর মাধ্যমে কি হয়, আমাদের খাবারের সেলফ লাইফটাকে আমরা বাড়াই। এছাড়াও খাবারের বিভিন্ন কালচারাল আর সোশ্যাল ভ্যালু রয়েছে। তাছাড়াও বিভিন্ন ইকোনমিক এবং ফাংশনাল রোল রয়েছে। যেমন এই যে অনেক সময় আচার তৈরি করা বা ক্যানিং এগুলোর মাধ্যমে অনেক সময় ইকোনমিক যেই মানে হেল্প গুলো হয়ে যায়। এছাড়াও কি হচ্ছে, বিভিন্ন নিউট্রিশনাল সিকিউরিটিও দিচ্ছে। আচ্ছা, তোমরা এইটুকুনি আগে বুঝতে পেরেছো কিনা একবার আমাকে বলো চ্যাটে। আচ্ছা, এরপরে দেখো তাহলে কি এলো, এফেক্টস অন নিউট্রিয়েন্টস। তাহলে এইবার আমরা ধাপে ধাপে কি করব, যে কুকিং এর জন্য নিউট্রিয়েন্টস গুলোর উপরে কি এফেক্ট করবে, কুকিং এর জন্য এই যে অ্যান্টি নিউট্রিয়েন্ট গুলোর উপরে কি এফেক্ট করবে, ওর ফিজিক্যাল স্ট্রাকচারের উপরে কেমন এফেক্ট করবে, বা মাইক্রোবিয়াল প্রপার্টিটার উপরে কি এফেক্ট করবে, এরকম ভাবে সমস্ত আলাদা আলাদা করে আমরা পড়তে থাকবো। এই এফেক্টস অফ কুকিং এর তোমাদের দুটো ক্লাস হবে, আজকে একটা আর পরের সপ্তাহে একটা। তাহলে আজকে আমি শুধু যে এফেক্টস অন নিউট্রিয়েন্টসটাই পড়াবো। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করব, প্রথমে যে কুকিং কি করে আমাদের যে নিউট্রিয়েন্টের স্টেবিলিটিটা সেইটাকে অনেক সময় বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়। কিসের কিসের উপর ডিপেন্ড করে? টেম্পারেচার, ডিউরেশন, মানে কতক্ষণ ধরে আমি রান্নাটা করছি, কতটা টেম্পারেচার দিচ্ছি, পিএইচটা কেমন থাকবে, অক্সিজেন আসছে কিনা, তারপরে মিডিয়ামটা কেমন হচ্ছে। অক্সিজেনের ব্যাপারটা কি করে, অনেক সময় দেখবা আমরা রান্না করার সময় ঢেকে রান্না করি, কোন একখানে যে যে কড়াইয়ের যে লিড গুলো হয় সেই লিড গুলো দিয়ে আমরা অনেক সময় ঢেকে রান্না করি বা লিড ছাড়া রান্না করি। যদি আমরা লিড দিয়ে ঢেকে রান্না করি না,
তাহলে কি হয়, বায়ুর যে অক্সিজেন গুলো সেগুলো খাবারের অবধি পৌঁছাতে পারে না, দিয়ে কি হয় খাবারটা অনেক ভালো থাকে। কিন্তু যেই আমাদের অক্সিজেনটা যদি লিড ছাড়া রান্না করি, ওই অক্সিজেনটা আমাদের খাবারের যে সংস্পর্শে চলে যায়, তখনই কি হয় আমাদের খাবারের মধ্যে বিভিন্ন অক্সিডেশন রিয়াকশন ঘটে, দিয়ে যে নিউট্রিয়েন্টস গুলো অনেক সময় কমে যায়। ঠিক আছে। আর যে মিডিয়াম বললাম, এটা তোমরা আগেও পড়েছো বিএসসি এমএসসি তে, যে আমরা কোন মিডিয়ামে রান্না করছি। ওয়াটার মিডিয়ামে অনেক সময় রান্না হয়, যেমন বয়েলিং, পোচ, মানে যেগুলো জল পোচ বলে। অয়েল মানে কি, যেগুলো ফ্রাইং করা হচ্ছে। আর ড্রাই হিট মানে কি, যেগুলো এই যে রোস্টিং, এই জিনিসগুলো। এরপরে দেখো সবার আগে পড়াবো কি, কার্বোহাইড্রেটের উপর কি এফেক্ট রয়েছে কুকিং এর। সবার আগে কি হচ্ছে, জিলাটিনাইজেশন। জিলাটিনাইজেশন হলো এমন একটা প্রসেস যেটার মাধ্যমে কি হয়, জলের উপস্থিতিতে কোনো একটা স্টার্চকে ভেঙে আমরা কি করি, সেখান থেকে জিলাটিন তৈরি হয়, সেটাকে কি বলা হচ্ছে, জিলাটিনাইজেশন। এটা সাধারণত কিসের ক্ষেত্রে হয়, চালের থেকে ভাত তৈরি হয় যেটা, সেটা তাহলে জিলাটিনাইজেশন পদ্ধতির মাধ্যমে। এইটার জন্য কি হয়, যে একটা দেখবে স্টিকি ভাব চলে আসছে, প্লাস ডাইজেস্টিবিলিটিও বাড়ছে। আমরা নিশ্চয়ই কাঁচা চাল আমরা হজম করতে পারি না, কিন্তু কি আমরা ভাতটাকে হজম করে নিতে পারছি। এই জিলাটিনাইজেশনের মাধ্যমে কি হচ্ছে, আমাদের ডাইজেস্টিবিলিটিটা অনেক বাড়ছে। এরপরে সেকেন্ড হলো কি, ডেক্সট্রিনাইজেশন। ডেক্সট্রিনাইজেশন হলো আরেকটা প্রসেস। এটার মাধ্যমে কি হচ্ছে, আমাদের যে ড্রাই হিটের মাধ্যমে, মানে সেখানে কোনো আমি ওয়াটার দেব না, সেইটার মাধ্যমে যেই আমরা ভাঙছি স্টার্চটাকে, দিয়ে কি তৈরি করছি, ডেক্সট্রিন, তখন সেটা কি বলবো, ডেক্সট্রিনাইজেশন হলো। ব্যাপারটা হলো, আমার তো আবার ল্যাপটপ হ্যাং করে গেল। আচ্ছা, এরপরে দেখো ক্যারামেলাইজেশন। ক্যারামেলাইজেশন কার ক্ষেত্রে হচ্ছে, তাহলে যে সিম্পল সুগার গুলো রয়েছে, মেনলি আমরা দেখেছি যে চিনির ক্ষেত্রে আমরা এই জিনিসটা করি, তাই তো। যখন আমরা কোন একটা প্যানের উপরে সেই জিনিসটাকে, চিনিটাকে দিয়ে দিচ্ছি রোস্ট করার জন্য, তখন একটা ক্যারামেল তৈরি হচ্ছে সেই চিনিটা পুড়ে গিয়ে। তাহলে কি হচ্ছে, এটার জন্য অ্যারোমা বা ব্রাউনি এই জিনিসটা বাড়লো। তাহলে জিলাটিনাইজেশন কার ক্ষেত্রে হচ্ছে, স্টার্চের ক্ষেত্রে জলের উপস্থিতিতে। ডেক্সট্রিনাইজেশন কি হচ্ছে, স্টার্চের ক্ষেত্রেই জলের অনুপস্থিতিতে। আর ক্যারামেলাইজেশন কার ক্ষেত্রে হচ্ছে, সিম্পল সুগারের ক্ষেত্রে, ওইটা সাধারণত ড্রাই হিটেই করা হয়। ঠিক আছে। এইবার দেখো মেলাট রিয়াকশন। মেলাট রিয়াকশন মানে কি, কোনো একখানা খাবারের উপস্থিত রিডিউসিং সুগার আর অ্যামিনো অ্যাসিড যখন বিক্রিয়া করছে, তখন এই মেলার রিয়াকশনটা হয়। এটার জন্য কি হচ্ছে, যে ফ্লেভারটা সেটা বেড়ে যায়, কিন্তু যে প্রোটিনের কোয়ালিটিটা সেটা অনেক সময় ডিগ্রেড করে। এখানে রিডিউসিং সুগার বলা রয়েছে। রিডিউসিং সুগার মানে কি, আগে তাহলে সেটা জানতে হবে। রিডিউসিং সুগার মানে হলো, কোনো একখানা সুগার দুই রকম আগে ভাগ করা হয়, একটা হলো রিডিউসিং আর একটা নন রিডিউসিং। রিডিউসিং মানে কি, যেই সমস্ত মানে সুগার গুলো অন্য কোনো একটা জিনিসের সঙ্গে সহজেই বিক্রিয়া করতে পারে, কেন, তাদের মধ্যে যে ফাংশনাল গ্রুপটা রয়েছে সেটা ফ্রি অবস্থায় রয়েছে বলে। তার মানে কি কি হতে পারে, ধরো গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ল্যাকটোজ, এই জিনিসগুলো হলো আমাদের রিডিউসিং সুগারের মধ্যে পড়ে। তাহলে রিডিউসিং সুগার বলতে কি বুঝলাম আমরা, যার মধ্যে যে ফাংশনাল গ্রুপ, যেমন কার্বোহাইড্রেটের ফাংশনাল গ্রুপ কি কি হয়, কিটোন আর অ্যালডিহাইড, এই দুটো ফ্রি অবস্থায় থাকে, তাই জন্য ও যে কারোর সাথে বিক্রিয়া করতে পারে। সেই ধরনের সুগার গুলো যখন অ্যামিনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তখন মেলার্ড রিয়াকশন হয়। এরপরে দেখো রেট্রোগ্রেডেশন। এটাই কি হচ্ছে, যে জিলাটিনাইজড স্টার্চ হয় অনেক সময়, সেইটাকে যখন আমরা কুল করি বা ঠান্ডা করি, তখন কি হয়, একটা ক্রিস্টালাইন স্ট্রাকচার তৈরি হয়। সেই প্রসেসটাকে কি বলা হয়, রেট্রোগ্রেডেশন। ঠিক আছে। তোমরা একটুখানি একবার বলো যে এইটুকুনি বুঝেছো সবাই, কোনো কোয়ারি আছে কারোর? মেসেজ বক্সে একবার লেখো প্লিজ। এরপর দেখো প্রোটিনের উপরে।
তাহলে প্রোটিনের ক্ষেত্রে কি কি হচ্ছে দেখা যাক। সবার আগে ডিন্যাচুরেশন। ডিন্যাচুরেশন আমরা দেখবো আগে পড়েছি। এটার মানে কি, যে কোনো একখানা প্রোটিনের মধ্যে থাকা হাইড্রোজেন বা কখনো কখনো ডাইসালফাইড বন্ধ থাকে, সেই জিনিসগুলো যখন ভেঙে যাচ্ছে তখন সেই প্রসেসটাকে কি বলা হচ্ছে, ডিন্যাচুরেশন। এবার জানবে কোনো একখানা প্রোটিন, তার মধ্যে অনেক বড় একটা টার্সিয়ারি স্ট্রাকচার রয়েছে, সেটা অনেক কমপ্লেক্স। সেটাতে আমি যেই রান্না করার সময় হিট দিলাম, সেটা তাহলে কি ভেঙে গিয়ে অনেকটা সিম্পল হয়ে গেল। তাহলে কি হবে, তাহলে তার ডাইজেস্টিবিলিটিটা অনেক বাড়বে, এনজাইম অ্যাক্সেসিবিলিটি বাড়বে। মানে আমাদের শরীরের ভিতরে যে এনজাইমগুলো ডাইজেশনে হেল্প করে তারা কি আরো বেশি করে ওই খাবারটার উপরে কাজ করতে পারবে। তাই জন্য কি হবে, ডাইজেশন হবে। সেকেন্ডে আছে কি, কোয়াগুলেশন। আমরা জানি ডিমের ক্ষেত্রে মেনলি এই জিনিসটা আমরা দেখি, ডিমটা কি হয়, তরল, কিন্তু যেই সেটাকে আমরা হিট দিচ্ছি তখনই সেটা কি কোয়াগুলেট করে গিয়ে শক্ত হয়ে যায়, সেটাকে বলা হয় কোয়াগুলেশন। তারপরে আছে হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস মানে কি, হাইড্রোজেনের উপস্থিতিতে যখন কোনো বন্ডকে আমরা ভাঙবো। হাইড্রো মানে জল, আর লাইসিস মানে ভাঙবো, ঠিক আছে। তাহলে এটা তো কি হবে, অ্যাবজর্পশনটা অনেকটা বেড়ে যাবে। এরপরে কি আছে, মেলার্ড রিয়াকশন। মেলার্ড রিয়াকশন কি, ওই যে আগেই পড়েছি আমরা, সুগারের সঙ্গে যখন প্রোটিন রিয়াক্ট করে, কোন ধরনের সুগার, রিডিউসিং সুগার, তার সঙ্গে যখন প্রোটিন রিয়াক্ট করে তখন সেটা কি বলবো, মেলার্ড রিয়াকশন। অক্সিডেশন, অক্সিডেশন হলো একটা হিট ইনডিউসড ফরমেশন হয় ডাইসালফাইড ব্রিজের। ওটার জন্য কি হয়, যে বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিনের সেটা কমে যায়। আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে অক্সিডেশন যে রিয়াকশনটা, সেটা সবসময় আমাদের শরীরে মানে খাবারের পক্ষে হার্মফুল হয়, ঠিক আছে। আর তাছাড়াও ক্রস লিঙ্কিংও হয়ে যায় অনেক সময়। এরপরে দেখো ফ্যাট এবং ফ্যাটি অ্যাসিডের উপরে কুকিং এর কি এফেক্ট আছে। সবার আগে মেল্টিং, আমরা যদি একটা প্রপার অ্যামাউন্ট অফ হিট দিই তাহলে আমাদের যে ফ্যাটটা সেটা মেল্ট হয়ে যায়, যেমন বাটার দেখেছি এমনিতে শক্ত থাকে, যেই হিট দেবো সেটা গলে গেল। তারপরে কি হচ্ছে, অক্সিডেশন। এই অক্সিডেশন অনেক সময় হয়ে যায়, তার জন্য কি হয়, আমাদের ফ্যাটটা র্যানসিড হয়ে যায়। র্যানসিড ফ্যাট মানে কি, যেই ফ্যাটটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক এবং সেটা নষ্ট হয়ে যাওয়া ফ্যাট, সেটা দিয়ে একটা বাজে গন্ধ বেরোবে এবং সেটা আর খাবারের যোগ্য হবে না। তারপরে হয় কি, একটা পলিমারাইজেশন। যখন বারবার আমরা কোনো একখানা তেলকে গরম করতে থাকি, তখন দেখবে সেটার উপর দিয়ে ধোঁয়া বেরোতে থাকে, সেটা শরীরের জন্য প্রচন্ড ক্ষতিকারক হয়। আর সেই যে প্রসেসটার মাধ্যমে হচ্ছে সেটাকে বলা হচ্ছে পলিমারাইজেশন। তার জন্য বিভিন্ন টক্সিন তৈরি হয়। এই যে আমরা যে চপের দোকানের থেকে খাই না চপ, দেখবা তেলটা সব সময় ফুটতে থাকছে, আর একই তেল বারবার ওরা ইউজ করতে থাকে, তেল দিয়ে দেখবে ধোঁয়া বেরোতে থাকছে। তার মানে কি, ওর যে স্মোকিং পয়েন্টটা তেলের, সেইটার উপরে গিয়ে ওটা হিট হচ্ছে, ফলে ওখানে একটা অ্যাক্রোলিন নামক জিনিস তৈরি হয়, সেটা আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকারক হয়। এরপরে আছে কি, হাইড্রোজিনেশন। হাইড্রোজিনেশন মানে কি, যখন কোনো একখানা জিনিসের মধ্যে হাইড্রোজেন অ্যাড করি, সেটাকে বলা হয় হাইড্রোজিনেশন। এটা পরে আমি ডিটেলসে বলছি। আর একটা ডিকম্পোজিশন, অনেক সময় কি হয়, আমরা যদি হিট দিতে থাকি তাহলে ফ্যাটটা ভেঙে গিয়ে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে ভেঙে যায়। বুঝলাম। তাহলে আমরা কি জানলাম, যে বারবার যদি আমরা রিপিটেড ফ্রাইং করি তাহলে কি হবে, যে পুফার অ্যামাউন্টটা কমতে থাকবে এবং ভিটামিনের পরিমাণটাও কমতে থাকবে। আর তাছাড়াও কি হবে, লিপিড পারঅক্সিডেশন। লিপিড পারঅক্সিডেশন মানে আমরা জানি যে লিপিডের যখন অক্সিডেশন হয়ে যাচ্ছে, ফলে লিপিডটা শরীরের পক্ষে ক্ষতিকারক হয়ে যাচ্ছে, সেটাকে বলা হয় লিপিড পারঅক্সিডেশন। এরপরে দেখো একটা শর্ট নোট রয়েছে অ্যাক্রোলিনের উপর। অ্যাক্রোলিন জিনিসটা তাহলে আমি কি বললাম, যখন কোনো একখানা তেলকে আমি বারবার হিট করতে থাকবো, তখন সে তার যে স্মোকিং পয়েন্ট, সেইটার উপরে গিয়ে গরম হতে থাকে, মানে সেটা ওই 180 অ্যাবভ হয়। সেইটার জন্য কি হয়, তেলটা একটা অন্যরকম গন্ধ বেরোয় এবং সেটা আমাদের চোখেও দেখবে জ্বালা পোড়া করে। সেই জিনিসটা কি হয়, কার্সিনোজেনিক হয়। মানে যদি আমরা ডেইলি বেসিসে ওই ধরনের মানে বাজে তেলের জিনিস খেতে থাকি, তাহলে আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। কেননা কার্সিনোজেনিক মানে কি, যেটা আমাদের ক্যান্সার কজ করে, ঠিক আছে। এরপরে দেখো এখানে লেখা রয়েছে হাইড্রোজিনেশন অফ ফ্যাট, যেটা আমি বললাম ডিটেলসে বলবো। এইদিকে যে বাঁদিকে স্ট্রাকচারটা আঁকা, ওখানে দেখো মাঝখানে ডবল বন্ড রয়েছে, মানে কি এখানে একটা আনস্যাচুরেশন রয়েছে। তার আগে আমাদেরকে জানতে হবে যে আনস্যাচুরেশন থাকাটা কিন্তু ভালো, যখনই সেটা স্যাচুরেটেড হয়ে যাবে সেটা আমার শরীরের পক্ষে ক্ষতিকারক হবে, ঠিক আছে। তাহলে প্রথমে কি ছিল, আনস্যাচুরেশন ছিল, তার মানে সেই জিনিসটা ভালো ছিল। আর দুটো মানে যে ফাংশনাল গ্রুপ দুটো সেম দিকে রয়েছে, যখন সেম দিকে থাকে তখন সেটাকে কি বলা হয়, সিস, ঠিক আছে।
তাহলে সিস যেটা আর তার সঙ্গে যে আনস্যাচুরেশন থাকা সেই দুটো হলো ভালো। কিন্তু যখনই সেটা আমি হাইড্রোজিনেশন করে দিই তখন কি হয়, হাইড্রোজিনেশন দু রকম ভাবে হতে পারে, একটা ফুল হাইড্রোজিনেশন আর একটা পার্শিয়াল হাইড্রোজিনেশন। যদি আমি ফুল হাইড্রোজিনেশন করি তাহলে কি হবে, যে আনস্যাচুরেশন যতগুলো ছিল সেগুলো সব কমে যাবে, ডবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, আর একটা করে হাইড্রোজেন এক্সট্রা করে জুড়তে থাকবে। দেখো যে ফুল হাইড্রোজিনেশনের ফলে তৈরি হচ্ছে সেটা স্যাচুরেটেড, আর সেটাতে একটাও ডাবল বন্ড নেই। তার মানে কি, এটা শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। যদি পার্শিয়াল হাইড্রোজিনেশন করি তাহলে দেখো কি হলো, ডাবল বন্ডটা কিন্তু রয়েছে, কিন্তু যে ফাংশনাল গ্রুপটা সেম দিকে ছিল ওইটা অপোজিট দিকে হয়ে গেল। আর এই যে অপোজিট দিকে হয়ে যাওয়া এটাকে কি বলা হয়, ট্রান্স আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তাহলে আমরা অনেক সময় দেখবে এই যে লেস কুরকুরে খাই, পিছনে লেখা থাকে ট্রান্স ফ্যাট। ট্রান্স ফ্যাট শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। তাহলে এই যে ট্রান্স ফ্যাটটা, এইটা যখন আমাদের ফর্ম করছে পার্শিয়াল হাইড্রোজিনেশনের মাধ্যমে তখন সেটা আমাদের শরীরে অনেক ক্ষতি করে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ভিটামিনস। আচ্ছা এক মিনিট। হ্যাঁ, আচ্ছা দেখো এবার ভিটামিনস এর উপর। ভিটামিনস আমরা কি জানি দুই রকমের হয়, একটা ওয়াটার সলিউবেল আর একটা ফ্যাট সলিউবেল। এখানে যে ওয়াটার সলিউবেল ভিটামিনস গুলো থাকে সেগুলো আমাদের বেশি ক্ষতি করে। ঠিক আছে, এই জন্য দেখো ওয়াটার সলিউবেল ভিটামিন সেগুলো হলো হাইলি হিট সেন্সিটিভ, তাই জন্য সেগুলো বেশি নষ্ট হয়। আচ্ছা, ওয়াটার সলিউবেল ভিটামিনস গুলোর মধ্যে কি কি আছে, ভিটামিন সি আর বি কমপ্লেক্স। ভিটামিন সিটা সাধারণত যে অক্সিডেশনটা হয় বললাম বা লিচিং এর জন্য নষ্ট হয়। অক্সিডেশন মানে কখন হতে পারে, যখন আমি যদি ঢেকে রান্না না করি, বায়ুর অক্সিজেন যদি খাবারের সংস্পর্শে আসে তখন সেটা অক্সিডেশন করে দেয়। লিচিং মানে কি, কোনো একখানা খাবার আমি রান্না করলাম জলের মধ্যে, দিয়ে সেই জলটাকে পুরো ফেলে দিলাম, তাহলে কি হলো, ওই জলের সঙ্গে সমস্ত ভিটামিনস এবং মিনারেলস গুলো গুলে বেরিয়ে গেল, সেইটাকে বলা হয় লিচিং। ধরো আমরা ভাত রান্না করলাম, অনেকটা বেশি জল দিয়ে রান্না করেছি, তখন কি হলো, ওই যখন আমরা ভাতের মাঠটা ফেলবো তখন কি হবে, ওই লিচিং এর মাধ্যমে সমস্ত ভিটামিনস আর মিনারেলস গুলো ভাতের থেকে চলে গেল। তাহলে আমাদেরকে কিভাবে করতে হবে রান্না, এমন প্রপার অ্যামাউন্ট অফ জল দেব যাতে বেশি জল আমাদের ফেলতেই না হয়। এই জন্য প্রেসার কুকারে করা ভাত কিন্তু শরীরের পক্ষে অনেক হেলদি হয়। কেন, প্রেসার কুকারের জল মানে অতটা কিন্তু ভাতের মাঠ ফেলতে হয় না। এবার দেখো ভিটামিন বি ওয়ান, ওটা যখন আমরা প্রলংড বয়েলিং করি বা অ্যালকালাইন পিএইচ হয় তখন নষ্ট হয়ে যায়। বি টু যেটা, সেটা হিট আর লাইট সেন্সিটিভ হয়। এই জন্য আমাদের দেখবে দুধের মধ্যে কি থাকে, ভিটামিন বি টুটা অনেক বেশি থাকে। এই দুধের ভিটামিন বি টু যাতে নষ্ট না হয় এই জন্য ওই দুধকে দেখবে ট্রান্সপারেন্ট কোনো প্লাস্টিকের মধ্যে রাখা হয় না। যে দুধের প্যাকেট গুলো হয় তাই সেগুলো দেখবে পুরো সাদা রঙের কোটেড, বা যদি এরকম ভিটামিন বি টু যুক্ত কোনো খাবার থাকে সেটা যে ব্রাউন কালারের বটল গুলো হয় সেগুলোর মধ্যে রাখা থাকে, কোন ট্রান্সপারেন্ট বটলের মধ্যে রাখা থাকে। এরপরে হলো নায়াসিন মানে বি3। এটা স্টেবল হয় কিন্তু অনেক সময় লিচেস আউট হয়ে যায়, ওই যখন জল আমি ফেলে দিলাম তখন ওইটার সঙ্গে নষ্ট হয়ে গেল। আর একটা কি হচ্ছে ভিটামিন বি9, সেটাও হিটের মাধ্যমে কখনো কখনো নষ্ট হয়ে যায়। ভিটামিন বি12টাও তাই, ওইটা একটু হাই অ্যামাউন্ট অফ হিট দিলে নষ্ট হয়ে যায়। এরপরে দেখো ফ্যাট সলিউবল ভিটামিনস। ফ্যাট সলিউবল ভিটামিনস এর মধ্যে কে কে আছে, ভিটামিন এ, ডি, ই আর কে। এইগুলোর মধ্যে তাহলে সবার আগে কি আছে, ভিটামিন এ। সেটা কি হয়, স্লাইড অক্সিডেশন হয়, কিন্তু আগের থেকে আমি বলছি যে ভিটামিন যে ফ্যাট সলিউবল ভিটামিন গুলো সেগুলো কিন্তু ওয়াটার সলিউবল গুলোর মতন এতটা নষ্ট হয় না, অনেকটা কম নষ্ট হয়। তাহলে ভিটামিন এ কি করছে, স্লাইড অক্সিডেশন হয় অনেক সময়। যে ভিটামিন ডিটা ওটা কিন্তু হিটে স্টেবল হয়। আর ভিটামিন ইটা সেটা র্যানসিড অয়েল হলে নষ্ট হয়। র্যানসিড অয়েল মানে কি, যে নষ্ট হয়ে যাওয়া তেলটা, তার মধ্যে উপস্থিত থাকলে কোনো ভিটামিন ই সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর একটা হলো ভিটামিন কে, সেটাও স্টেবল। তাহলে কি দেখলাম, বেশিরভাগ ফ্যাট সলিউবল ভিটামিন গুলোই মোটামুটি কিন্তু স্টেবল রাদার দ্যান কি ওয়াটার সলিউবল। এরপরে আছে কি মিনারেলস। মিনারেলস গুলোর মধ্যে কি কি ভাবে হিট এফেক্ট করতে পারে সেইটা এখানে লেখা রয়েছে। তাহলে সবার আগে দেখো মিনারেল সলিবিলিটি। কি হয়, মিনারেলস কিন্তু সাধারণত হিট বা আলো এইগুলোর জন্য নষ্ট হয় না। মিনারেলস মেনলি নষ্ট হয় কি, ওই লিচিং আউটের জন্য।
অনেক সময় আমি কোনো একখানা রান্না করলাম, সেই রান্না করার পরে যখনই আমি সেই ব্রথটাকে ফেলে দিচ্ছি বা যে কুকিং ওয়াটারটাকে ফেলে দিচ্ছি, তখন সেই ওয়াটারটার সঙ্গে সঙ্গে মিনারেলস গুলো তার মধ্যে গুলে গিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে? তাহলে কি করতে হবে, আমরা বয়েলিং না করে তার থেকে বেশি স্টিমিং বা ড্রাই কুকিংটাকে প্রেফার করব। কেন বয়েল করলেই তো কোনো একখানা খাবার জলের মধ্যে করলাম রান্না দিয়ে সেই জলটা ফেলে দিলাম, কিন্তু স্টিম করলে কি ওই ধোঁয়াতে রান্না হচ্ছে, আলাদা করে জল ফেলার কোনো ব্যাপার থাকে। এরপরে রিডাকশন অফ অ্যান্টি নিউট্রিয়েন্টস, ওই যে বললাম অ্যান্টি নিউট্রিয়েন্ট যেহেতু রান্নার মাধ্যমে রিডিউস হয়ে যায়, তাই জন্য এই অ্যান্টি নিউট্রিয়েন্ট গুলো আর কোনো মিনারেলস এর সঙ্গে অ্যাটাচ হতে পারে না। তার জন্য কি হচ্ছে, এই মিনারেলস গুলো আমাদের সহজেই অ্যাবজর্ব হতে পারে। এজন্য আমাদের যেই মিনারেলস এর যেই পরিমাণটা যতটা থাকার দরকার শরীরে, সেটা থাকতে পারে। এরপরে দেখো কুকিং ইন আয়রন ইউটেন্সিলস, মানে অনেক সময় দেখবে ওই যে লোহার কড়াইয়ে রান্না করছি, মানে কি বলে এটা নিয়ে অনেকটা মানে মতবাদও রয়েছে, মানে কেউ কেউ বলে হ্যাঁ হয়, কেউ হয় না। তাই এটা নিয়ে এখনো রিসার্চ চলে। তা এখানে কি বলেছে যে আয়রন ইউটেন্সিলস গুলোতে অনেক সময় রান্না করলে সেখান থেকে কিছু আয়রন সে খাবারের মধ্যে গিয়ে সেটার আয়রনের অ্যামাউন্টটা বাড়িয়ে, কিন্তু সেটা এখনো যুক্তিযুক্ত হয়নি। আর একটা কি হার্ড ওয়াটার এফেক্টস, মানে অনেক সময় কি হয় যেই জলের মধ্যে বেশি পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলো থাকে, সেগুলো একটা ইনসলিউবল ফসফেট ফর্ম করে। সেটা কি করে, আমাদের যেই মিনারেলের যে অ্যাভেলেবিলিটিটা সেটা হতে দেয় না। তাহলে কি হয়, তখন আমাদের মিনারেল গুলো ঠিকঠাক ভাবে শরীরে অ্যাবজর্ব হতে পারে না। আচ্ছা, এই যে এফেক্টস অন অ্যান্টি নিউট্রিয়েন্টস, এইটা এর পরের দিন পড়াবো। আজকে শুধু নিউট্রিয়েন্টস এর উপরে কাজ, আর তার উপরে আর কি কি পড়ালাম, সবার আগে ইন্ট্রোডাকশন পড়ালাম, অবজেক্টিভস, ফিজিকো-কেমিক্যাল যে বেসিস গুলো, গুড এফেক্টস গুলো পড়ালাম, কিভাবে এফেক্ট ফেলতে পারে সেটা জাস্ট, দিয়ে তারপরে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, কি করে হাইড্রোজিনেশনটা এটা ভালোভাবে পড়বে তোমরা, অ্যাক্রোলিনটা এখানে রয়েছে ভালো করে পড়বে। আচ্ছা, এই যে হাইড্রোজিনেশন, ফুল হাইড্রোজিনেশনে কি তৈরি হচ্ছে, পার্শিয়াল হাইড্রোজিনেশনে কি তৈরি হচ্ছে সেটা পড়বে। আর তাছাড়া ওই যে ভিটামিনস গুলোর মধ্যে ওয়াটার সলিউবল ভিটামিনস এ কি হচ্ছে, ফ্যাট সলিউবল ভিটামিনস এ কি হচ্ছে, আর মিনারেলস গুলোতে কি কি হচ্ছে, এইগুলোকে তাহলে তোমরা এগুলো ভালো করে পড়বে। আমি নোটসটাকে তোমাদেরকে শেয়ার করে দেবো। আচ্ছা, অ্যান্টি নিউট্রিয়েন্ট শুনতে পেলাম। আচ্ছা, অ্যান্টি নিউট্রিয়েন্টস মানে কি, অ্যান্টি নিউট্রিয়েন্টস আগে জিনিসটা কি আমাকে জানতে হবে। অ্যান্টি কথার অর্থ হলো বিরুদ্ধে, আর নিউট্রিয়েন্টস মানে কি, এখানে মেনলি ভিটামিন আর মিনারেলসকেই বোঝানো হচ্ছে। তাহলে যেই ধরনের সাবস্টেন্স গুলো আমাদের নিউট্রিয়েন্ট গুলোকে অ্যাবজর্ব হতে দেয় না, সেটাকে বলা হয় অ্যান্টি নিউট্রিয়েন্টস। অ্যান্টি নিউট্রিয়েন্টস কার মধ্যে প্রেজেন্ট থাকে, যে বিভিন্ন কাঁচা শাক সবজি, তারপরে হলো যে হোল গ্রেন গুলো থাকে, ডাল গুলো থাকে, সেগুলোতে উপস্থিত থাকে। অ্যান্টি নিউট্রিয়েন্টস এর উদাহরণ তাহলে কি কি হতে পারে, ফসফেট, ফাইটেট, অক্সালেট, এগুলো। এরা তাহলে কি আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক কেন, ওরা কোনো খাবারে উপস্থিত ভিটামিন বা মিনারেলের সঙ্গে বাইন্ড করে যায়, যে ওই ভিটামিন বা মিনারেলটাকে আমাদের শরীরে অ্যাবজর্ব হতে দেয়। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, এই অ্যান্টি নিউট্রিয়েন্টস গুলোকে কমিয়ে দিতে হবে, যাতে এই ভালো নিউট্রিয়েন্টস গুলোকে আমরা অ্যাবজর্ব করতে পারি। তাহলে এবার এই অ্যান্টি নিউট্রিয়েন্টস গুলোকে আমরা কি করে কমাতে পারবো, আমরা যদি কুকিং করি নির্দিষ্ট অ্যামাউন্ট অফ হিট দিয়ে, তাহলে কি হবে, এই অ্যান্টি নিউট্রিয়েন্টস গুলো নষ্ট হয়ে যাবে। তাহলে এগুলো আর ওই লোহা বা ক্যালসিয়াম বা জিঙ্কের সঙ্গে বাইন্ড করতে পারবে না। তার জন্য কি হবে, এই লোহা, জিঙ্ক, ক্যালসিয়াম এই জিনিসগুলো ফ্রি থাকবে, আর আমরা সহজেই অ্যাবজর্ব করে নিতে পারবো। তাহলে কি কুকিং এর একটা মানে গুড এফেক্ট কি, এটা অ্যান্টি নিউট্রিয়েন্ট গুলোকে কমায়, তার জন্য যে নিউট্রিয়েন্ট গুলো সেগুলো সহজেই আমাদের শরীরে অ্যাবজর্ব হয়। বুঝেছো? আচ্ছা, আর কোনো কারোর কোয়ারি আছে কিনা একটু বলো। চ্যাটে লেখো তোমরা যদি কোনো অসুবিধা থাকে।
আচ্ছা, আয়রন ইউটেন্সিলস। আমরা এই যে বলি না যে কি বলবো, লোহার কড়াইয়ে রান্না করে। এবার আগেকার দিনেও দেখবা মানুষরা অনেক সময় বলতো কি, যে এই লোহার কড়াইয়ে যদি আমরা রান্না করি, তাহলে কি হয়, লোহার কড়াইতে কিছু পরিমাণ লোহা আমাদের খাবারের মধ্যে চলে যাচ্ছে। দিয়ে আমাদের খাবারের মধ্যে যে আয়রনের অ্যামাউন্টটাকে বাড়িয়ে দিচ্ছে। কিন্তু পরে গিয়ে বিজ্ঞানীরা অনেক পরে গিয়েও রিসার্চ করে দেখেছে যে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কেউ বলেছে হ্যাঁ এই জিনিসটা যাচ্ছে, কিন্তু কেউ কেউ বলেছে যে হ্যাঁ, এখানে লোহাগুলো গেলেও সেই লোহাটা আমাদের শরীরের জন্য বায়ো অ্যাভেলেবেল হয় না, সেই জন্য সেটাকে তেমন কোনো এফেক্ট ফেলে না। ঠিক আছে। আর কারোর কোনো কোয়ারি থাকলে বলো। আচ্ছা, আমি তো যেহেতু কারোর কথা শুনতে পাচ্ছি না, এই চ্যাটের মধ্যেই দেখছি সব। তোমরা একটুখানি ক্যামেরাটাকে ওপেন করতে পারবে একটুখানি জন্য, তাহলে দেখতাম আর কি কে কে রয়েছে। আমিও করছি ওপেন। বাকিটাও হোক। আচ্ছা, ঠিক আছে, অফ করে দিতে পারো। আচ্ছা, আর কোনো প্রবলেম না থাকলে একটুখানি সবাই তাহলে লিখে দাও চ্যাট বক্সে যে কোনো অসুবিধা আছে কি নেই। ঠিক আছে। সবাই একটু বলে দাও, তাহলে আমি এন্ড করতে পারবো। তোমরা 1টা মিনিট থাকো, আমি একবার শ্রেষ্ঠা ম্যামকে ফোন করে নিচ্ছি, নইলে আমি এন্ড করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তোমাদের আজকের এইটুকুনি ক্লাস। আমি তোমাদের যা যা নোটস আছে সেটা আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে। বাই।
তোমরা লিড করে যেতে পারো।